নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আজকে অনেকদিন পর আমরা ফেস টু ফেস আলোচনায় বসেছি। আজকে আমরা আলোচনা করব মোহনবাগানের কি চেঞ্জেস হতে চলেছে, ফরেনার বা দেশীয় প্লেয়ারদের কোন কোন প্লেয়ারদের পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যদি ফরেনারদের বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। 7 জন বিদেশির মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট 4 জনকে নিশ্চিত করেছে, যেটা শোনা যাচ্ছে ওয়াকিবহাল মহল থেকে, আর 3 জনকে ছেড়ে দিচ্ছে। এই 3 জন কারা হতে পারে গৌতম? আমার মনে হয় অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট তো আছেই, কারণ বয়সের ভারে চোটে ক্লান্ত, তাকে মোহনবাগান রাখবে না এটা নিশ্চিত। আর 2 জন হচ্ছে টম আলড্রেট, যাকে আইএসএল এর অন্যান্য ক্লাব অফার দিয়েছে। মোহনবাগান যেহেতু এখন নতুন করে তার সাথে কন্ট্যাক্ট করেনি, যে টাকার অফার অন্যান্য দলগুলো দিচ্ছে, তাতে মনে হয় টম আলড্রেট বেরিয়ে যাবে। এই 2 জন। আর নুনো রেইসকে শুধুমাত্র সুপার কাপে খেলানো হয়েছে, সেভাবে পরীক্ষিত নয়, কিন্তু এই জায়গাটাকেও ব্লক করতে হবে। নুনো রেইসকে ছেড়ে দিচ্ছে। এই 3 জন মোটামুটি নিশ্চিত প্রায়। তো মোটামুটি যা শোনা যাচ্ছে যে 3 জন প্লেয়ার, তো কারণ হিসেবে যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে বয়সজনিত কারণে বা কন্ডিশনে নেই আমাদের গ্রেগ স্টুয়ার্ট, কারণ তার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। টোটাল মরশুমে যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচই নতুন নতুন করে যাচ্ছি নিয়েছে। তো তাকে ছাড়ার মূল কারণ হচ্ছে তাকে মোহনবাগান ঠিকমতো ম্যাচ টাইমে পাচ্ছে না, ফুল টাইম সাপোর্ট পাচ্ছে না। তো মূলত সেই কারণেই হয়তো গ্রেগ স্টুয়ার্টকে চেঞ্জ করা হতে পারে। আর গ্রেগ স্টুয়ার্টও মনে হয় আর ইন্ডিয়ান সুপার লিগ খেলায় অতটা আগ্রহী নয়। সে স্কটল্যান্ডে কোনো ভালো দলের অফার পেয়ে যাচ্ছে শোনা যাচ্ছে, সুতরাং গ্রেগ স্টুয়ার্ট বেরিয়ে যাচ্ছে। তো গ্রেগ স্টুয়ার্টের বিকল্প কী হবে নিয়ে পরে আলোচনা করবো, কিন্তু সেকেন্ড আমরা আসছি টম আলড্রেট, যে জুটি সারা বছর ধরে মোহনবাগান নির্ভরতা দিয়েছে এবং আইএসএল জয়ের পেছনে, মানে ডবল জয়ের পেছনে যার ভূমিকা, মানে অপরিসীম ভূমিকা, মানে অনবদ্য ভূমিকা, যার মানে রোলটা ভোলার মতো নয়। মানে মলিনাকে মানে অ্যাসিওর করেছে অন্তত ডিফেন্স থেকে, হ্যাঁ অ্যাসিওর করেছে ডিফেন্সটাকে, মানে একদম ডিফেন্সটাকে একদম ছন্দে নিয়ে এসে মোহনবাগানকে কিন্তু খেলার ছন্দে নিয়ে এসে, এবং যে ম্যাচগুলো প্রথমে হারছিল বা ড্র করছিল সেই জায়গাতে কিন্তু জায়গায় নিয়ে এসে টম আলড্রেট আর আলবার্টো রড্রিগেজের এই জুটি। তো সেই জুটি কি মোহনবাগান ম্যানেজমেন্ট ভাঙতে চাইবে? তো প্রশ্ন হচ্ছে সেইটা, কেননা এবছরই তার কিন্তু আবার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো টম আলড্রেটকে যদি মোহনবাগান না রাখে, তাহলে তার চেয়েও ভয়ঙ্কর কোনো ডিফেন্ডারের সাথে নিশ্চয়ই মোহনবাগান যোগাযোগ করছে। ঠিক আছে, যতদূর শোনা যাচ্ছে আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার যে নাকি স্পেনের লিগে খেলে, সেরকম কোনো ডিফেন্ডারের সাথে মোহনবাগানের কথা নাকি অনেক দূর এগিয়েছে, কেভিন সিবিএ। তো এখন আমরা একটা প্রশ্ন হচ্ছে এটাই যে কেভিন সিবিএ কে নিয়ে আলবার্টো রড্রিগেজকে নিয়ে আবার কিন্তু মলিনাকে আবার সেই জুটি তৈরি করতে হবে, যে জুটিটা তৈরি আছে, তাই না? সেই জুটি ভেঙে দেওয়ার পর সে যত বড় মাপেরই প্লেয়ার হোক, অ্যাকচুয়ালি তো কম্বিনেশন তৈরি করতে হবে কোচকে, সেটা একটা কিন্তু মলিনার চাপের মুখে পড়বে। আমি জানি না কতদূর সে আগের যে নির্ভরতা দিয়েছে দুজনের কম্বিনেশনটা কিরকম। আমি অনেক ক্ষেত্রে দেখছি প্লেয়ার খুব ভালো, কিন্তু কম্বিনেশন তৈরি হয়নি, যে বোঝাপড়া ঠিকমতো তৈরি হয় না। ঠিক আছে, বোঝাপড়া তৈরি না হওয়াতে কিন্তু ডিফেন্স লাইন আপ ঠিকমতো তৈরি হয় না, যেটা আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে লক্ষ্য হয়েছি। বড় মাপের আনোয়ারকে মোহনবাগানের ছিনিয়ে নেওয়ার পরও তারপরে ধরো ওখানে ইউসেকে নিল মোহনবাগানের ছেলে, দুটো ভালোই ডিফেন্ডার ছিল গত বছর মোহনবাগানের আইএসএল লিগ চ্যাম্পিয়নের ক্ষেত্রে, মানে লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল এই 2 ডিফেন্ডারই, তাই তো? তো তারা কিন্তু ইস্টবেঙ্গলকে সেইভাবে ডিফেন্সে নির্ভরতা দিতে পারেনি। সুতরাং নাম দেখে কিন্তু হয় না, আবেগ, যে আবেগটা টম আলড্রেটের ভিতরে আমরা সারা বছর ধরে দেখেছি, আলবার্টো রড্রিগেজের ভিতরে সারা বছর দেখেছি, সেই আবেগটা কি ওই আর্জেন্টাইন কেভিন সিবিএর ভিতর থাকবে কিনা, এটা কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করেছে। এটা একটু ডিস্টার্ব করছি। টম আলড্রেট মোহনবাগানের যেই গোল দিক, উৎসাহ আমার মনে হয় সবচেয়ে বেশি ছিল টম আলড্রেটের ভেতর। আবেগ, উৎসাহ এবং আবেগ, যেই গোল দিক
সবচেয়ে বেশি উৎসাহ গায়ে লাফ দিয়ে- প্রত্যেকটা গোলে গায়ে লাফ দিয়ে হাত ইয়ে করে এতে যে মনে হচ্ছে যেন ওই গোলগুলো সব টিম ম্যান দিয়েছে। যা বলে এক কথা হ্যাঁ, টিম ম্যান, প্রচন্ড আবেগময় ছিল, আর টিম ম্যান ছিল, টিম ম্যান ছিল অবশ্যই। মানে দলের খেলায় কিন্তু যথেষ্ট এনজয় করতো। ইয়েস, না অনেক প্লেয়ারই এটা আছে, আমি আলবার্টো রড্রিগেজের ভিতরে এটা আমি দেখেছি, যে যে বল দিত কাঁধে নিয়ে ঘুরে অতি আবেগপ্রবণ। আমি বলতে চাই যে আবেগপ্রবণ সবাই এক টিমে খেললে ডিফেন্ডার যে সেটআপটা তৈরি হয়েছিল, সুভাশিস, আলবার্টো রড্রিগেজ, টম অলড্রেট, সঙ্গে মাঝে মাঝে আশিস রায় বা দীপান্দ্র বিশ্বাস, এই যে একটা ডিফেন্স লাইন আপ সেরা, ভারতবর্ষের এই মুহূর্তে সেরা ডিফেন্স লাইন আপ, সেটা আমার দিক দিয়ে যেটা মনে হয় যে এই ডিফেন্স নিয়ে কিন্তু মোহনবাগান পরবর্তীকালে কিন্তু সাফল্য পাবে। মনে করি না এর চেয়ে বেটার ডিফেন্স কেউ তৈরি করতে পারবে, আমার সেটা মনে হয় না। না, এটা ব্যাপারে আমি একমত নই, কারণ এই ডিফেন্স লাইন তৈরি করেছে কে? এই ডিফেন্স লাইনটা তৈরি করেছে, প্রথম কয়েকটা ম্যাচে অসুবিধা হয়েছে, মলিনার হাতেই তৈরি হয়েছে। সুতরাং যারা আসবে বা কারা থাকবে জানি না, কনফার্ম নয় যেহেতু, আমার মনে হয় মলিনা এমন একটা কোচ হয়তো ওর থেকে ভালোও হতে পারে, সেটা এখনই বলা মুশকিল। দেখো ভেতর খবর আমরা জানি না, ম্যাচ টাইমে অনেকে পায়নি। আমি একটা ছোট্ট একটা এখানে যখন সুযোগটা পেয়েছি আমি বলছি, মলিনা খুব ক্ষুরুদার বুদ্ধি সম্পন্ন কোচ। মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে মোহনবাগানের যে ভেতরের কথা কখনো বাইরে কোনোভাবেই কোনো মানে অসন্তুষ্ট লোক বের হয় না তার কন্ট্রোলিং পাওয়ারের জন্য। ভেতরে ভেতরে ম্যাচ টাইম না পাওয়ায় অনেক প্লেয়ারই কিন্তু মনে মনে ক্ষুব্ধ, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারছে না। আমি 1 নম্বর উদাহরণ দেবো, দিমিত্রি পেট্রোটাস। তাকে ম্যাচ টাইম কিন্তু খুব কম দেওয়া হয়েছে। আর দিমিত্রি পেট্রোটাস যেহেতু মোহনবাগানকে যথেষ্ট ভালোবাসে, সেই কারণে এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে দিমিত্রি পেট্রোটাস বেরোতে চাইছে না। দিমিত্রি পেট্রোটাসের আইএসএল আমার কাছে খবর আছে 4 থেকে 5টা ক্লাব কিন্তু দিমিত্রি পেট্রোটাসের পেছনে লেগে আছে, প্লাস অস্ট্রেলিয়ার এ লিগেও কিন্তু 2টো ক্লাব কিন্তু অফার দিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দিমিত্রি পেট্রোটাস মোহনবাগান ছাড়তে চাইছে না। একমাত্র মোহনবাগানের একদম ঘরের ছেলে হয়ে উঠেছে দিমিত্রি পেট্রোটাস। সেই কারণে এবছর যদি দিমিত্রি পেট্রোটাসকে মানে সপ্তম বিদেশি করা হয়, তাহলে দিমিত্রি পেট্রোটাসের ফিউচার নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। এবং দিমিত্রি পেট্রোটাস সেক্ষেত্রে কি করতে পারে, মানে ম্যাচ টাইম তাকে দিতে হবে, রোটেশন পদ্ধতি। আমি কটা প্লেয়ারের কথা বলছি, আমি আরও একটা কথা প্রশ্ন উঠেছে। আমরা আইএসএল মাঝে দেখেছিলাম রাইট উইঙ্গারে মনবীর সিং হয় অসুস্থ বা চোট পাচ্ছে, পুরো খেলতে পারছে না, বা কতগুলো ম্যাচে কিন্তু ফ্লপও করেছে। সেখান থেকে তোমার কোচিংয়ে, মানে আমরা তো সমালোচনা করছি তো, সবসময় প্রশংসা ভরে দিলে চলবে না, তাই না? তোমার কোচিংয়ে তোমার দেখা সালাউদ্দিন, হ্যাঁ সালাউদ্দিন, আমরা সুপার কাপ না দিলে তো বুঝতেই পারতাম না সালাউদ্দিনের মধ্যে এতটা প্রতিভা আছে। মানে আমি তো অবাক হয়ে গেলাম। ওরকম একটা দুটো টিমের সাথে আমি ওর একটা কারণ, কেরালা বলো আর গোয়া বলো, ডান দিক দিয়ে যেভাবে ব্যতিব্যস্ত করে গেছে ওদের ডিফেন্ডারকে, এটা কেন মলিনা চোখে পড়েনি আমার প্রশ্ন। কেউ করবে কিনা আমি জানি না। যেভাবে তাহলে যখন আমার রবিন খেলছে না, যখন আমার মনবীর সিং খেলছে না, তখন আমি এদিক দিয়ে দিমিত্রিকে, ওদিক দিয়ে আশিক কুরিয়ানকে, মানে অন্য পজিশনের প্লেয়ারকে এদিক খেলিয়ে ফেলিয়ে একটা জগা খিচুড়ি সিস্টেম করে খেলিয়েছে। কেন মনবীর খেলছে না, সালাউদ্দিনকে নামিয়ে দেখো, টেস্ট করে দেখো। কি খারাপ বলেছি? না 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 না, তুমি একটা ম্যাচে বসাতে পারো, একটা ম্যাচে দেখতে পারতে। আর যদি সেই ম্যাচটা যদি এরকম পারফরমেন্স দিত, তুমি পরের ম্যাচগুলোতে নামাতে, কি তাই না? তো এই হচ্ছে কথা। তার 2 নম্বর হচ্ছে কি সোহেল ভাট, যে দুটো গোল করেছে সত্যি অনবদ্য গোল। এবং সেই গোল, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি, এত ফরওয়ার্ড, এত বক্স ফরওয়ার্ড আমাদের আছে, হয়তো সোহেল ভাটকে নামানোর পজিশন ছিল না, তাও 2-3টে ক্ষেত্রে তাকে নামিয়েছে, এক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু সালাউদ্দিনের ব্যাপারটা কিন্তু আমার যথেষ্ট, কারণ তোমার কোচিংয়ে খেলছে সালাউদ্দিন, তাই তো? তা তুমি প্র্যাকটিস ম্যাচে দেখেছো তার পারফরমেন্স, তা সেই পারফরমেন্স থেকে তার নামানোটা একবার একটা সুযোগ দেওয়া উচিত ছিল। সুপার কাপে কিন্তু আমরা দেখে নিয়েছি, কি বলবি? হ্যাঁ অবশ্যই, সুপার কাপ না হলে আমরা সালাউদ্দিনকে আমরা চিনতেই পারতাম না, বুঝতেই পারতাম না। বড় মাপের প্লেয়ার, বোঝা গেল। এবং তার যে রান, বারবার মানে অপোনেন্ট টিমের ডিফেন্সকে বারবার ও নাস্তানুবাদ করে ছাড়ছে।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা যদি দেখি গোলকিপার পজিশনে দেখি যে ধীরাজ সিং না খেলেই মনোবল তলানিতে চলে এসছে। যে ভুলগুলো করেছে মানে একেবারে প্রাইমারি ভুল, গোলকিপারদের এই ভুলগুলো করা উচিত না। তা অন্তত 2-3টে ম্যাচ তাকেও কিন্তু দেওয়া উচিত ছিল। জানি না মলিনা বেস্ট 11 কি খেলায় সবসময়, সেই কারণে হয়তো চান্স দেয় না, এবং সেই কারণে কিছু কিছু উঠতি প্লেয়ারের কিন্তু মন থাকলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি জানি আমার সাথে একমত কিনা। তো আরও একগুচ্ছ যদি প্লেয়ার, ভারতীয় প্লেয়ারকে এই মনমান টিমে চান্স দেয় বা ঢোকায় বা সই করায়, তারা কতটা ম্যাচ টাইম পাবে সেটা আমি বুঝতে পারছি। তো স্বদেশি প্লেয়ারদের মধ্যে যেটা রেডারে রয়েছে মোহনবাগানের, সেটা হচ্ছে রাহুল ভেকে বেঙ্গালুরু এফসি, প্রজ্ঞান গগৈ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, আর মেহতাব সিং মুম্বাই সিটি এফসি। এই 3টে প্লেয়ারকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে, তাই তো? তো এদেরকে নিয়ে এদের ভালো পারফরম্যান্স মোহনবাগানের আমাদের লেফট ব্যাক দেখি, তার লেফট ব্যাকে আমাদের সুভাশিস বোসের যথেষ্ট বয়স হয়েছে। সামনের বছর কিরকম তার পারফরমেন্স থাকবে যথেষ্ট আমরা এটা নিয়ে আমাদের সমর্থকদের মধ্যে চিন্তা আছে। সেক্ষেত্রে আমি মনে করবো রাহুল ভেকে বা মেহতাব সিং এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে অবশ্য সই করাটা ভালোই হবে, তাই না? তো এই আর বিদেশিদের মধ্যে বলবো, বিদেশিদের মধ্যে মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ার পর তার বিকল্প হিসেবে বাংলাদেশের বসুন্ধরা ক্লাবের ছেড়ে দেওয়া প্লেয়ার রবসন রবিনো, ব্রাজিলিয়ান এই প্লেয়ারটার দিকে টার্গেট করেছে সবাই বলছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে জানানো হয়নি, মানে ওয়েবসাইট থেকে, মানে মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে ব্রাজিলের কোন এক ভালো প্লেয়ার, মানে খুবই ট্যালেন্টেড প্লেয়ার মোহনবাগান সই করতে চলেছে। তা আমরা যারা ইউটিউবার আছি বা যারা আমরা ভিডিও করি, তার আইডিয়া থেকে, সমস্ত আইডিয়া থেকেই মানে রিমোর করছে যে ওটা রবসন রবিনো হয়তো হতে পারে। তো এখন 100% কনফার্ম না রবসন রবিনো কিনা, কথা নাকি 90% পর্যন্ত এগিয়েছে আমরা মানে সমস্ত চ্যানেল দেখে যেটা বুঝলাম। তো আচ্ছা, তো এটা হচ্ছে কথা। আর রবসন রবিনো যদি আসে তাহলে মোহনবাগান অবশ্যই তার শক্তি বাড়বে, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হলো না। গ্রেগ স্টুয়ার্ট যে স্ট্যান্ডার্ড প্লেয়ার, শিল্পী প্লেয়ার, একটা হঠাৎ করে একটা বল যেভাবে বাড়িয়ে দিয়ে খেলার পুরো মোড় ঘুরিয়ে দেয়, সেরকম রবসন রবিনো না। তার স্টাইলটা রবিনো টাইপের, 2-4 জনকে ডিপিল করে ঢুকে বেটার দেন দিমিত্রি পেট্রাস, ঠিক আছে? তো এই রবসন রবিনো আসলে মোহনবাগানের শক্তি কতটা বাড়বে তোর বলবো না। এবার স্টুয়ার্টের বিকল্প তুই তো বললি, হবে কিনা আমরা জানি না, কারণ তার খেলা দেখি না, রবসনের খেলার স্টাইল তো আলাদা, রবসনের খেলার স্টাইল আলাদা। স্টুয়ার্ট মেনলি যেটা করে, আমাদের আপুইয়ার নিচের দিক থেকে খেলাটা উপরে কন্ট্রোল করে, আর স্টুয়ার্ট হচ্ছে উপরে খেলাটা সুইচ করে, ডান দিকে বাঁ দিক মাঝখানে কোনখানে পাস দেবে, দরকার পড়লে নিজেও চলে যায় গোলের দিকে, বড় ভূমিকা নিয়েই খেলে মাঠে। এখন তার বিকল্প তো রবসন রবিনো কতটা হবে এটা সন্দেহজনক, যদি স্টুয়ার্টের বিকল্প হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে স্টুয়ার্টের বিকল্প হিসেবে ধরা যেতে পারছে না। যদি ধরা যায় দিমিত্রি বিকল্প, দিমিত্রি ছাড়বে না, ছাড়া কথা বলছি না, অল্টারনেট করে খেলাবে। দিমিত্রি বিকল্প বা মনবীর সিং, ওই দুটো পজিশনই কিন্তু ওর বেটার পজিশন। ওকে নিচে খেলিয়ে আপিয়ার মতো বল তৈরি করবে সেই প্লেয়ার নয়। ও হচ্ছে আমরা সালাউদ্দিন যে খেলা আমরা দেখেছি, রাইট উইঙ্গারের বলাও ঠিক না, টোটাল মাঝ জুড়ে অ্যাটাকিং মানে উইঙ্গার যেটা বলে মিডফিল্ডার, মানে দিমিত্রি স্টাইলের কিছুটা খেলা, কিন্তু বেটার আরো ভালো স্কিলফুল প্লেয়ার। দিমিত্রি তো ভালো স্কিলফুল প্লেয়ার আছে। রবিনো প্রচুর গোল করেছে ইসবল বসুন্ধরা কিংসের হয়ে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মোহনবাগানের স্ট্রাইকিং জোনে বা ফরওয়ার্ডের উপরের দিকে আরো, সেখানে মনে হয় বিদেশি এটাই থাকবে। এবারে যেটা দেখলাম ম্যাকলারেন, কামিন্স, এই মানে এরা দুজন বা এরকম এদের সাবস্টিটিউট হিসাবে বিদেশি থাকবে। আর নিচের দিকে রদ্রিগেজ তো থাকছেই, এখন আলডেট থাকবে না, আর্জেন্টিনার কেভিন সিবিএ তার সাথে কতটা কথা হবে ওই জায়গাটাও একজন থাকবে। দুজন বিদেশি যদি 4 জন হয়ে গেল, সেক্ষেত্রে রাইটে মনবীরকে বসিয়ে একটা বিদেশি ঢুকিয়ে তাহলে আমাদের স্ট্রাইকিং জোনে বা নিচে কোনো দেশি ঢুকাতে হবে। না,
এবার যদি কামিন্সকে যদি ওই জায়গাটা খেলায়, গ্রেগ স্টুয়ার্টের জায়গায় খেলায়, আর ম্যাকলেনকে যদি ফরওয়ার্ডে খেলায়, তাহলে আমার রবীন্দ্র নামার চান্স নেই আর দিমিত্রি নামার চান্স নেই। এইটাই বলছি, দুটো প্লেয়ার কি বসিয়ে রাখতে হবে, যেরকম গত বছর হয়েছে। তো এই সমস্যা মোহনবাগান থেকেই যাবে। এত বাজেটের টিম তারা, আর মোহনবাগান যেহেতু এসিএল খেলতে যাচ্ছে, এসিএল চ্যাম্পিয়ন খেলতে যাচ্ছে, সেই ক্ষেত্রে 7জন 8জন তাকে প্লেয়ারকে রিক্রুট করতেই হবে। সেই কথা চিন্তা, রুনো রেসের পুরো বছরটা ম্যাচ টাইম পেলো না, সুপার কাপে খেললো, সেভাবে নিজেকে মেলে ধরতেও পারলো না, কিন্তু তার ভিতরে যে খেলা আছে সেটা আমরা দেখে নিয়েছি। পাসিং বা তার ড্রিবলিং ফিবলিং আমরা দেখলাম যথেষ্ট ভালো, কিন্তু স্লথ হয়ে গেছে যেহেতু এতদিন পরে ম্যাচ না। তো সেটা একটা বড় সমস্যা। মোহনবাগানে খেলা মানে হচ্ছে ম্যাচ টাইম পাবো, তোমাকে 100% দিয়ে তোমাকে ম্যাচ টাইমটাকে অর্জন করতে হবে, তাই তো? তো এই ছিল, আর কিছু বলা থাকবে বল? ঠিক আছে, দেখা যাক টিম কেমন হয়। আশা করি মোহনবাগান ভেবেচিন্তেই টিম করবে, বরাবরই যা দেখে এসেছি। এখানে আমরা অনেক উইনিং কম্বিনেশনকে ছাড়তেও দেখতে পারি, যেমন আগেরবার লিগ সিরিজ জয়ের পরেও আমরা দেখেছি হুগো বোমাসকে, তারপরে তোর ওই ইস্টবেঙ্গলের ডিফেন্ডারকে নিল আনোয়ার ছাড়া, নম্বর ডিফেন্ডার আনোয়ার ছাড়া যে বিদেশি ইউসে একে ছাড়লো, উইনিং কম্বিনেশন ব্রেক করলো। ভবিষ্যৎ চিন্তা ভাবনাটাও করে কে কতটা দিতে পারবে, তার বয়সটা কি, পজিশন, এই মুহূর্তে বয়সের দিকে নজর দিচ্ছে। মানে সেটাই বলছি, কিন্তু এমন না যে গতবার লিগ সিরিজ বা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে বলে সেম টিমই রেখে দেবে, কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতে আরো যাতে উন্নত হয় টিমটা, সেই ব্যবস্থাই করে মোহনবাগান। আমার তো মনে হচ্ছে এবছর দিমিত্রি পেট্রাসকে মোহনবাগান ছেড়ে দিত, ছাড়ছে না একটাই কারণ, সেটা কি বলতো, সেটা হচ্ছে ফ্যান। এমন এতটাই মোহনবাগান ফ্যানের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে মোহনবাগান ফ্যানদের মধ্যে, সেই কথা চিন্তা করি মোহনবাগান ম্যানেজমেন্ট প্লাস মানব দারদি গোয়েঙ্কা এই কাজটা করতে চাইছে না। আর এক বছর দেখে চুক্তি পর্যন্ত দেখতে 26 সাল পর্যন্ত দেখি, তারপর চুক্তি শেষ হলে নতুন করে চুক্তি করবে না করবে সে পরের কথা, এই বছরটা চান্স আছে। মোহনবাগানের ব্যারেটো বা সনিনটির জায়গায় দিমিত্রি পেট্রাসকে বসিয়ে সেই রিস্কটা মোহনবাগান নিচ্ছে না। হুগো বোমাস সেই জায়গায় কিন্তু আসেনি, যেটা দিমিত্রি পেট্রাস এসেছিল। বোমাসকে ছাড়তে মনে অত অসুবিধা হয় না, দিমিত্রিকে ছাড়াটা কিন্তু একটা দিমিত্রি পেট্রাস খেলা এখনো আছে, অনেক খেলা আছে, ম্যাচ টাইম পাচ্ছে না। মলিনার স্ট্র্যাটেজির সঙ্গে দিমিত্রি মিলছে না, টিমের কম্বিনেশন যা, তাতে আর সবচেয়ে বড় কথা যেটা নতুন একটা আবিষ্কার করে ফেললো তোমার হচ্ছে মলিনা, এটা তো এক্সপেক্টেড ছিল না। যে পজিশনে কামিন্স খেলছে আর অসাধারণ ফুটবল খেলছে, এটা যদি না খেলতো দিমিত্রিকে বাধ্য হতো নামাতে, কিন্তু পুরো জিনিসটা পুরো ঘুটিয়ে দিল। মানে এত সুন্দর ফুটবল, মানে কামিন্স করলো, মানে দর্শকদের কাছে জোকার নাম ছিল দিমিত্রি, মানে কামিন্সকে ওই বছরে, কিন্তু 2024 সালে কিন্তু মোহনবাগানের কাছে জোকার হিসেবে দেখেছিল। সেই প্লেয়ারটা জোকার থেকে কি অসাধারণ বাপা, মানে আমি বেশি বলাটা বাড়াবাড়ি হবে, মেসির সঙ্গে তুলনা করা বাড়াবাড়ি হবে। এমন এমন পাস দিয়েছে, এমন এমন গোলগুলো করেছে, মানে নিচে নামিয়ে নিয়ে এসেছে। যে পজিশনে কামিন্স খেলে না সেই পজিশনে নামিয়ে নিয়ে এসেছে, তাই না? পুরোপুরি সফল হয়েছে। সেই ক্ষেত্রে একটা নতুন প্লেয়ার আবিষ্কার হয়ে গেল, যে ক্ষেত্রে দিমিত্রির সমস্যা হয়ে গেছে, গ্রিগোরের সমস্যা, দুজনে কেউ নামতে পারতো না শেষের দিকে, মনে আছে? হ্যাঁ, কামিন্স আর ম্যাকলাইনকে দুজনকে নামিয়ে দিচ্ছে, দুজনে কেউ নামতে পারতো না। সুতরাং মোহনবাগানের ফরওয়ার্ড লাইন নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা একটাই, কাকে ম্যাচ টাইম দেবে, এবং এর ফলে মোহনবাগানের অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের আলোচনা। তো আজকে এই পর্যন্তই। যাই হোক, দর্শক বন্ধুদের বলছি, মোহনবাগান টিম করবে ভেবে চিন্তেই করবে, সেরা টিমটাই করবে, আইএসএল এর সেরা টিমই করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতীক্ষায় থাকো, আমরাও থাকি। তো তোমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত ভিডিওকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বাই, আবার দেখাবেন কোনো ভিডিওতে।